প্রথম থেকেই এরা কখনো ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স পায়নি। ফায়ার এক্সিটটাই আসলে তারা করতে চান কিনা বা বোঝেন কিনা আমি জানি না, বাট এটা আসলে আসলে হাসপাতাল অনুযায়ী কিন্তু এটা ড্রয়িং এবং ডিজাইন কিন্তু তৈরি করা হয়নি। দূষিত পরিবেশের কারণে ৩ লাখ টাকা জরিমানা হ্যাঁ, করেছে। এবং কিন্তু বেকার এখানে ফায়ার সার্ভিসের হাত বাঁধা, সে কয়টা করবে, কয়টাই করবে। দিনে যে শিশু মারা গেছে সেই ঘটনা নিয়ে এরই মধ্যে নানা রকম খবরাখবর হওয়ার পাশাপাশি একটি খবর আজকে আপনি নিজেই করেছেন, সেটি হচ্ছে যে এই দিন হাসপাতালটি ঝুঁকিপূর্ণ তো আমরা এর আগে থেকেও বলতাম, গণমাধ্যমে সংবাদ এসেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা থেকে এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন যেমন এসেছে, সেই ঝুঁকির জায়গায় এর আগে ফায়ার সেফটির যে বিষয়টি, অর্থাৎ একটি হাসপাতালে যে ধরনের ব্যবস্থাপনা থাকা দরকার সেটি পাওয়া যায়নি বলে আপনি একটি রিপোর্ট করেছেন অনুসন্ধানে। একটু বলবেন আপনি এই রিপোর্ট করতে গিয়ে কি কি আসলে আপনার কাছে তথ্য এসেছে? ধন্যবাদ। আসলে শিশুরা যখন মারা যায় তখন আমরা যখন ভেতরে ঢুকে এই হাসপাতালের ভেতরের অংশে একদম যে অংশে শিশুরা মারা গেছে সেই অংশ পর্যন্ত যাওয়ার পরেও আমার অভিজ্ঞতা, আমার এত বছর সাংবাদিকতা যে অভিজ্ঞতা, সেটি বলছিল আসলে যে এই হাসপাতালের ভেতরের যে অবস্থা, রাস্তার যে অবস্থা এবং সার্বিক যে আকৃতি প্রকৃতি এবং এটিকে গড়ে ওঠা, এটির বর্ধিতকরণের যে ধাপগুলো আমি জেনেছি, তাতে আসলে এইটার ফায়ার সার্ভিসের লাইসেন্স পাওয়ার কথা না। তারপরও পেয়েছে কিনা জানার জন্য আমি যাচাই করার চেষ্টা করি। গত রাতে আমি এই নথি পাই যে এটি আসলে কোনোভাবেই ফায়ার সার্ভিসের লাইসেন্স পায়নি। প্রথম থেকেই এরা কখনো ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স পায়নি। মূলত বাণিজ্যিক একটি লাইসেন্সের জন্য তারা আবেদন করে এই কাজ চালাচ্ছিলেন এবং সেটিও নবায়ন করা নেই। এরপরে এই ফায়ার সার্ভিসের যে ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদন তারা কখনোই নেননি এবং ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদন যে নেননি এটা নিয়ে কিন্তু ফায়ার সার্ভিস বেশ কয়েকবার তাদের এখানে ইন্সপেকশন এসেছেন। তাদের এখানে ইন্সপেকশন আসার পরে তারা দেখে নিয়ে সন্তোষজনক জিনিস না পাওয়াতে, অর্থাৎ যে জিনিসগুলোর কথা আমি আমার নিউজেও বলেছি যে ফায়ার এক্সিট এখানে নেই, এখানে অন্যান্য যে ব্যবস্থাগুলো থাকা দরকার একটি হাসপাতালে খুব জরুরি কোনো দুর্ঘটনা ঘটলে, আগুন বা ভূমিকম্পের মতো ঘটলে সেখান থেকে বেরোনোর পথ, সেখানে দ্রুত পানি দিয়ে আগুনগুলো নেভানোর পথ, সেই যে ব্যবস্থাগুলো থাকার কথা সেগুলো নেই। এবং এই রিপোর্টটা তারা যখন দেন তখন এই পরিদর্শনের পরে তারা মূলত রিপোর্টটি দেন এবং রিপোর্টটি দিয়েছিলেন তারা এবছরের প্রথম দিকে রিপোর্টটা দেওয়ার পর থেকে এখনো আসলে আমরা যখন পর্যন্ত গেছি তখন ফায়ার এক্সিট আমরা দেখিনি। ফায়ার এক্সিটটাই আসলে তারা করতে চান কিনা বা বোঝেন কিনা আমি জানি না, বাট আমরা যেটি দেখেছি এবং ফায়ার সার্ভিসও যেটি দেখেছে তাদের 3টি সিঁড়ি আছে, কিন্তু ফায়ার এক্সিট যাকে বলে যে আগুনের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ভবনের আকৃতি অনুযায়ী কতগুলো বিকল্প রাস্তা থাকতে হবে, যে রাস্তাগুলো দিয়ে আগুন ধরলে লিফট এবং আপনি বলছিলেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে থেকেও তাদেরকে এই বিষয়টি জানানো হয়েছে এবং বারবার চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে কি বলেছে? চিঠির উত্তরের ব্যাপারে আমি এখনো কোনো সন্ধান পাইনি। চিঠির উত্তরের ব্যাপারে অবশ্যই আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানার চেষ্টা করতে চাই, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আপনি জানেন প্রথম থেকেই যে অবস্থা রয়েছে এবং আমাদের সাথে তাদের দুর্ব্যবহার, আমাদের উপর হামলা, এই যে নানান ধরনের বাধা সৃষ্টি করা আমাদের কাজে এবং ভিতরে ঢুকতে না দেয়া এবং যথাসম্ভব যারা পরিচালক রয়েছেন তারা যথাসম্ভব তাদের তাদের ইচ্ছা মতন যেটুকু দরকার সেটুকু বলে নিয়ে তারা আসলে সরে যান, যে যখন প্রেস ব্রিফিং বা অন্যান্য জায়গাগুলোতেও তারা থাকেন। কাজে আসলে এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট যে তথ্যগুলো জানা, সেই জানানোর মতন যথেষ্ট সহযোগিতা আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ হাসপাতাল থেকে এখন আসলে পর্যন্ত সহযোগিতা পাইনি। করা হয়নি। তারপরেও আমরা অপেক্ষা আপনি করব। আছেন আমাদের সাথে, মিস্টার শাকিল নামাজ, আপনার কাছে আসতে চাই। একটি হাসপাতাল যেখানে মানুষের নিরাপদ থাকার কথা, তার সুস্থ হয়ে আসার কথা, আর সেখানে যখন নবজাতক শিশু এবং প্রসূতি মাদের চিকিৎসা দেয়া হয়, সবচেয়ে বলা যায় সেন্সিটিভ একটি জায়গা, সেখানে এমনি তো তদন্ত চলছে যে 6টি শিশু কিভাবে মারা গেছে সেটি তো আসবেই, কিন্তু তার পাশাপাশি যখন সেই হাসপাতালের ফায়ার সেফটি নিয়ে কোনো ধরনের পরিকল্পনাই নেই, সেরকম হাসপাতালে পরিচালনা এখনো চলছে, বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, দিস ইজ আনফরচুনেট। আপনি কয়টা হাসপাতাল করবেন? এই যে নাদিয়া আপা আমার সামনে আছেন, আমার মনে আছে, আই ক্যান রিমেম্বার, এই আপাকে আমি কিন্তু পুরো ডকুমেন্টই দিয়েছিলাম যে অ্যাসেসমেন্ট পুরো ঢাকা শহর এবং পুরো বাংলাদেশের। আমি আপনাকে বলতে পারি পুরো ঢাকা শহরে প্রায় মোর দেন 2000 এর উপরে হসপিটাল, তার ভিতরে
হার্ডলি 5 or 6 আপনার সেফটি কোনো মতে পাস সেফটি অ্যাসপেক্টে, আর বাকিগুলা সেফটি কোয়ালিফাইড করেনি, এবং আজ পর্যন্ত কিন্তু ওই একই অবস্থায় রয়ে গেছে। এর পিছনে হলো রাজনৈতিক সদিচ্ছা না থাকলে পরে কোনো কিছু কিন্তু হবে না। এই হাসপাতাল যেটা আজকে আপনি দেখলেন, আই ক্যান গিভ ইউ দিস সার্টিফিকেট গ্যারান্টি এবং ওয়ারেন্টি, এটা আসলে আসলে হাসপাতাল অনুযায়ী কিন্তু এটা ড্রয়িং এবং ডিজাইন কিন্তু তৈরি করা হয়নি। হয়তো ড্রয়িং এবং ডিজাইন অন্যটা করা হয়েছে এবং এটাকে যখন অন্য কাজে করতে পারে নাই তখন এটা হাসপাতাল করেছে। আই নো দিস হাসপাতাল, মানে আমি এটা দেখেছি। এটাতে আল্লাহ না করুক কোনো অগ্নি দুর্ঘটনা হলে পরে এটা আমি মনে করি যে পেশেন্টটা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস জায়গা হলো বলে হাসপাতাল ইভ্যাকুয়েশন। এখানে যে কত লোক মারা যাবে এটা কল্পনা করা যায় না। আর এখানে সব অসুস্থ লোকজন থাকে, তার ভিতরে ছোট বাচ্চা এবং জন্মগ্রহণ করছে, বিভিন্ন প্রবলেম নিয়ে জন্মগ্রহণ করছে। তাদের ইভাকুয়েশন প্ল্যান যদি, ইভাকুয়েশন সিস্টেম যদি ঠিক না হয় তাহলে কি যে হবে এক আল্লাহ জানে। তো আমার মনে হয় যে এটাকে সরকারের এটা গুরুত্বপূর্ণ এই অনুযায়ী করা উচিত। কোন অবস্থাতে একটা প্রতিষ্ঠান মৃত্যুকূপ হতে পারে না। এই প্রতিষ্ঠানটি চিকিৎসার দরকার নাই, যে প্রতিষ্ঠান মানুষ মারবে এবং মানুষ এমনিই মারা যাবে সেই ইয়ের দরকার নাই, সেই হাসপাতাল দরকার নাই। আমরা হাসপাতালে যাই জীবন রক্ষা করার জন্য, এবং জীবন রক্ষার জন্য যেন হাসপাতাল হয় সেরকম। এবং এর জন্য আমি বলে সরকারি হাসপাতাল থেকে শুরু করে পাবলিক প্রাইভেট যত হাসপাতাল আছে এগুলোকে ইমপ্রুভ করতে হবে। তা না হলে পরে এরকম একটা ইনসিডেন্ট হবে, আপনারাই ডাকবেন, কথা বলবো, কিন্তু এগুলো করার কিছু নাই। আবার আপনি হয়তো বলবেন এখন যে ফায়ার সার্ভিস এখনো কিছু করা নাই কেন? এখানে ফায়ার সার্ভিসের হাত বাঁধা, সে কয়টা করবে, কয়টা করবে, এগুলা বহুতগুলা ইস্যু রয়েছে। সেগুলাতে রাজনৈতিক যদি সদিচ্ছা না থাকে তাহলে এরা কোনোভাবেই সম্ভব না। আর এই জন্য ওই এলাকার যে রাজনৈতিক যে লিডার আছে, এমপি আছে, যে হেলথ মিনিস্টার আছে, তাকে উঠে পড়ে লাগতে হবে, আদা জল খেয়ে লাগতে হবে যে কিভাবে এগুলো উন্নত করা যায়। তা না হলে পরে আজকে একটা ইনসিডেন্টে শুধু একটা এই চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার, এটা এসি গ্যাস লিকেজ, এর ভিতরে অনেক কিছু আছে। এসি গ্যাসই তো যে বর্তমানে এসির গ্যাস যেগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু এতটা টক্সিক না। যদি বাচ্চায় মারা যায় তাহলে বাকিগুলো এফেক্টেড হলো না কেন? হয়তো বাচ্চা খুব ছিল, তারা নিঃশ্বাস নিতে পারে নাই, কিন্তু বাকিগুলাতে হেডেক হবে বা এরকম হবে, সে ফিলটা তো করে নাই। তার মানে এর ভিতরে আরো অনেক কিছু আছে, সেগুলা নিয়ে তদন্ত বোর্ডকে বের করতে হবে। এবং আমি আরেকটা করবো, সব রাজনৈতিক সদিচ্ছা না হলে পরে এটা হবে না। আপনি রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন সৌরভ হাসান, সেটি হচ্ছে এই যে এত অব্যবস্থাপনার মধ্যে শুধু তো আমরা একটি হাসপাতাল নিয়ে আলোচনা করছি, কিন্তু ঢাকা শহরে পুরো বাংলাদেশে রীতিমতো অলিতে গলিতে এখন নানা ধরনের এরকম ক্লিনিক, নানা ধরনের হাসপাতাল, বড় বড় বিলবোর্ডে বিভিন্ন ডাক্তারের নাম দিয়ে চলে। সেগুলো কেন হচ্ছে কখনই দেখা হয় না, যতক্ষণ পর্যন্ত ঘটনা না ঘটে পর্যন্ত আমরা আসলে নজরে আসি না। কিন্তু এতটা অব্যবস্থাপনার মধ্যে দিনের পর দিন এরকম একটা হাসপাতাল কিভাবে চললো? না, একটা তো না, শত শত হাসপাতাল। যে যেমন ভাই বলছিলেন যে 5-6টি হাসপাতাল হয়তো নিয়ম রক্ষা করে চলছে, আর নাদিয়া বলছিলেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। এটা তো হচ্ছে দুর্ঘটনাটা ঘটার পরে আসলো, কিন্তু একটি হাসপাতালের জন্যে অগ্নি দুর্ঘটনা ঘটুক বা না ঘটুক তার আগে যে সুরক্ষাগুলো দরকার, অর্থাৎ ওই শিশুটি কোন পরিবেশে থাকতে পারবে, তার শ্বাসকষ্ট হবে না, তার মা অসুস্থ হবেন না, এইরকম পরিবেশটা তো রাখা উচিত ছিল। আর সেটি হচ্ছে একটি হাসপাতাল পরিচালনার পূর্ব শর্ত, সেটি তারা ভঙ্গ করছে। ধরুন অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কি নেই সেটা পরের, কিন্তু হাসপাতাল করার জন্যে যে কাজগুলো করা দরকার তাদের, অন্য 5টি ভবনের মতো তো হাসপাতাল নির্মাণ করা যায় না। যেটা হচ্ছে, বা এটা দুর্ভাগ্যজনক যে এই ভবনটি বা আরও অনেক হাসপাতাল সে করা হয়েছে হয়তো অন্য উদ্দেশ্যে, সেটা আবাসিক হতে পারে, বাণিজ্যিক হতে পারে। এমনকি বাণিজ্যিক ভবনের আর হাসপাতাল তো আলাদা। হাসপাতালের নিজস্ব কাঠামো থাকতে হবে, যেখানে রোগী চিকিৎসকদের নিয়ে কারবার এবং সেবিকা বা অন্যান্য।
আট দিনের কিন্তু একটা সুনাম ছিল যখন শুরু ছিল, যে অন্তত সেবা পেতেন, আর সেখানে মায়েরা যে বা রোগীরা এবং যে অনেক কম খরচে আসলে হ্যাঁ, করা কম যেত খরচে বলে, হতো, কিন্তু কম খরচের মানে হচ্ছে এরকম যেতেন। মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এর মধ্যে আরেকটি দেখলাম যে সেটা নোংরা দূষিত পরিবেশের কারণে 3 লাখ টাকা জরিমানা করে। হ্যাঁ, এবং কিছু বেকারিও পাওয়া গেছে। আচ্ছা, খোদ বেকারি পাওয়া গেছে, স্বাস্থ্যমন্ত্রী উপরে সেটি কারখানা আসলে- পাওয়া গেছে। এখন হ্যাঁ। অনেকের সন্দেহ যে এই কারখানা থেকে সেখানে কোনো শ্বাস মানে বন্ধ হওয়ার এসি নষ্ট হয়েছে কিনা সেটা প্রশ্ন। বেকারি কেন থাকবে? মানে আমাদের যারা মানে হাসপাতাল মানে জনসেবার জন্যই তো এসব করা হয়, তারা ব্যবসা করবে না, ব্যবসা নিয়ে তো কেউ প্রশ্ন করছে না। প্রশ্নটা হচ্ছে তিনি যে ব্যবসা করবেন, তিনি যে অর্থটা নিচ্ছেন, নিরাপত্তাটা দিবেন কিনা, চিকিৎসাটা হবে কিনা, চিকিৎসা সেবাটা পাবেন কিনা। আর দেখুন, সরকারি হাসপাতালে সেবা পান না বলেই বেসরকারি হাসপাতালে যান, অর্থ দিয়েও। কারণ এদের তো, আমাদের তো এরকম ব্যবস্থা করতে পারিনি যে আমাদের সমস্ত রোগী সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা কিন্তু সরকারের দায়িত্ব, মানে রাষ্ট্রের দায়িত্ব স্বাস্থ্যসেবা দেয়া, কিন্তু সেটা তো আমরা করতে পারিনি। এখন অর্থ দিয়ে জীবন কিনতে হচ্ছে, মৃত্যু কিনতে হচ্ছে। তাই এটি তো আমরা কখনোই কামনা করি না। আর এটি তদন্ত হোক, এবং যা আরও কোথায় কোথায় এই গলদ আছে। আমরা কয়েক বছর পর পরই দেখি ক্লিনিক এবং হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়, এবং কিছুদিন পরে সেই অভিযান বন্ধ হয়ে যায়। শুধু আমরা সংখ্যা জানি যে এতটি হাসপাতাল নিয়ম মানেনি, এতটি মানেনি, এবং এর পিছনে টাকা পয়সার লেনদেন হয়। অর্থাৎ যারা, এবং বেশিরভাগই হচ্ছে অস্থায়ী ব্যবস্থা। এই টাকা পয়সা লেনদেনের আচ্ছা, বিষয়টি সেটা দ্বিতীয় হয়তোবা হচ্ছে অনেকে লাভবান হন, কিন্তু দিন শেষে যে ভুক্তভোগী হয় সে আসলে বোঝে যে সে কি হারাচ্ছে।